ওয়েলকাম টু রাতের ভূত। আজকের ৩৫ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একদম সত্য ঘটনা। আপনারা শুনলেই বুঝতে পারবেন। তাহলে চলো মেন ঘটনায় আসি। আমার নাম রাহুল, পেশায় আমি একজন ডাক্তার। আজ যে কথাটা বলতে যাচ্ছি তা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা ৩ বছর আগের। তখন আমি সদ্য MBBS পাশ করে ইন্টার্নশিপ শুরু করেছি। কলকাতার এক পুরনো সরকারি হাসপাতালে প্রথম পোস্টিং পাই। হাসপাতালটা ব্রিটিশ আমলের তৈরি, বিশাল বড়, লাল রঙের ইটের দেওয়াল, আর চারপাশে পুরানো পোকামাকড় ভরা গাছপালা। কেউ কেউ মজা করে বলতো এখানে রোগীর চেয়ে ভূতের সংখ্যাই বেশি। আমি সেই সব কথা হেসেই উড়িয়ে দিতাম। ডিউটির প্রথম দিন ছিল আমার রাতের শিফট। সেদিন রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত ডিউটি পড়েছিল। বেশ উত্তেজিত ছিলাম। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। তখন আর বুঝিনি সেই রাতই আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হতে চলেছে। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে আমার সঙ্গে ছিল একজন অভিজ্ঞ নার্স, আর মাঝে মাঝে কয়েকজন আয়াও থাকতো। এরপর রাত 12টা নাগাদ ঝর্ণাদি নামের এক আয়া, যিনি প্রায় 20 বছর ধরে এখানে কাজ করছেন, আমার পাশে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে বললেন, ডাক্তারবাবু, একটা কথা বলি। আপনি তো নতুন এসেছেন, 5 নম্বর ওয়ার্ডটা চিনে রাখবেন, আর ওদিকে ভুলেও রাতে যাবেন না। আমি অবাক হলাম। ওয়ার্ড তো বেশ কিছু আছে, কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ডের জন্য এমন সতর্কতা। আমি হেসে জিজ্ঞেস করলাম, কেন, সেখানে কি হয়েছে? ঝর্ণাদি মুখটা একটু শক্ত করে বললেন, আগে রোগী থাকতো ওই ওয়ার্ডে, এখন অনেক বছর ধরে বন্ধ, কেউ ঢোকে না। কিন্তু মাঝে মাঝে রাতে সেখানে আলো জ্বলে ওঠে, দরজা আপনি আপনি খোলে, আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আমি মনে মনে ভাবলাম, এরকম গল্প তো প্রায় সব পুরনো হাসপাতালে শোনা যায়, ভয় পাওয়ার কিছু নেই। তাও মাথায় কথাটা গেঁথে গেল। এরপর ঠিক রাত 1টা নাগাদ হঠাৎ একটা শব্দ কানে এলো। কোনো দরজা যেন ধাক্কা খাচ্ছে। শব্দটা খুব স্পষ্টভাবে এলো। আমি চারপাশে তাকিয়ে নার্সকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে এলো এই শব্দটা? সে একটু চুপ থেকে বলল, 5 নম্বর ওয়ার্ডের দিক থেকে আসছে। আমার গা হিম হয়ে গেল। আমি জোর করে হাসলাম। হয়তো বিড়াল ঢুকে গেছে, দেখে আসি একবার। নার্স তৎক্ষণাৎ বলল, আমি যাব না, আপনি একা যান, যদি সাহস থাকে। অদ্ভুত লাগছিল। একটা পুরনো ওয়ার্ড, যেখানে কেউ থাকে না, সেখানে দরজা কে ধাক্কাচ্ছে? আমি একটা টর্চ নিয়ে বের হলাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই 5 নম্বর ওয়ার্ডের সামনে। ওয়ার্ডটার দরজা পুরনো কাঠের। আশ্চর্যভাবে সেটার একটা দিক খানিকটা খোলা আছে, ভিতরটা অন্ধকার, আলো নেই। টর্চ ফেলে দেখলাম ঘরের মধ্যে ধুলোময় পরিবেশ, যেন বহুদিন কেউ ঢোকেনি। দেওয়ালে ছাঁচ ধরেছে, একটা জানালা খোলা, কিন্তু তাতে আলো ঢুকছে না। আমি একটু এগিয়ে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম, আর তখনই পিছনে শুনতে পেলাম, চুপ। কেউ যেন ফিসফিস করে কিছু বলল। আমি তড়িঘড়ি পিছনে ফিরে দেখলাম কেউ নেই, শুধু করিডোরের টিমটিমে আলো। এরপর দেখলাম ঘরের এক কোণে একটা ধুলোময় বেড, যার উপরে কম্বলে ঢাকা কিছু একটা রাখা। আমি সাহস করে এক পা এগিয়ে গেলাম, আর ঠিক তখনই ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। দরজা ধাক্কা দিচ্ছি, খোলার নাম নেই। আর ঘরের ভিতরে একটা হালকা গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন পুরনো ওষুধ আর কিছু পচা ফুলের মতো গন্ধ। তখন আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ওয়ার্ড নয়, এটা কিছু লুকিয়ে রাখা জায়গা,
যেখানে হয়তো কিছু ঘটে গেছে, ভয়ঙ্কর কিছু। ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আমি কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়েছিলাম, হাতের টর্চটা শক্ত করে ধরে চোখ ঘোরাতে লাগলাম চারপাশে। ঘরটা ছোট নয়, বরং একটা পুরনো ওয়ার্ড। 5-6টা খালি বেড, ধুলো ঢাকা কম্বল, কিছু ভাঙা চেয়ার, ছেঁড়া পর্দা। মনে হচ্ছিল সময় এখানে বহু বছর আগে থেমে গেছে। এরপর হঠাৎ করেই ডান দিকের এক কোণের বেডটার দিকে টর্চ ফেলতেই আমি দেখলাম কিছু একটা বসে আছে। একটা কুয়াশাময় আবছায় অবয়ব। বুক ঠেলে উঠল আতঙ্কে, কিন্তু আশ্চর্যভাবে আমার পা যেন শক্ত হয়ে গেল। না এগোতে পারছি, না পালাতে। সেই অবয়বটা ধীরে ধীরে মাথা ঘোরালো আমার দিকে, কিন্তু মুখটা নেই। মুখের জায়গায় শুধু একটা কালি ছোপের মতো অন্ধকার। কোনো চোখ, নাক, ঠোঁট কিছুই নেই। তখন সেই ঘরের ভেতর থেকে আর একটা গন্ধ ছড়িয়ে পড়ল। এটা আগের চেনা পচা গন্ধ নয়, বরং কিছু যেন জ্বলছে, পোড়া চুলের গন্ধ। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। অবয়বটা এক পা করে বিছানা থেকে নামতে লাগলো, আর সেই সঙ্গে যেন ঘরের তাপমাত্রা হু করে কমে যেতে লাগলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি হঠাৎ নিজেকে বললাম, এটা বাস্তব নয়, আমি কল্পনা করছি। কিন্তু ঠিক তখনই আমার কাঁধের উপর কেউ একটা হাত রাখলো, বরফ ঠান্ডা একটা হাত। আমি চিৎকার করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পিছনে কেউ নেই, শুধু একটা ছায়া। তা আবার মেঝেতে, আমার মতোই আকারের। কিন্তু আমি তো হেলমেট বা ক্যাপ পরিনি। ছায়ের মাথায় একটা নার্সের টুপি। শরীরটা অসাড় হয়ে যাচ্ছিল। দরজার দিকে দৌড় দিলাম। দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে এলাম করিডরে। সোজা ছুটে গিয়ে পড়লাম নার্স স্টেশনে। ঝর্ণাদি তখন স্টিলের গ্লাসে চা খাচ্ছিলেন। আমাকে দেখেই বললেন, আপনি গিয়েছিলেন? আমি তো বলেছিলাম ওদিকে যাবেন না। আমি কিছু বলতে পারছিলাম না, জিভ জড়িয়ে যাচ্ছিল। ঝর্ণাদি আমাকে পাশে বসিয়ে জলের গ্লাস দিলেন। তারপর আস্তে আস্তে বললেন, আজ থেকে ঠিক 4 বছর আগে ওই ওয়ার্ডে মৃত্যু হয়েছিল এক নার্সের। নাম ছিল সীমা। রাতের শিফটে ছিল। কে জানে কি ঘটেছিল, সকালে ওকে পাওয়া যায় সেই শেষ বেডটায় বসা অবস্থায়, মৃত। মুখটা ছিল পোড়া, চোখ নেই, চুলের গন্ধ ছিল পুড়ে যাওয়া। কেউ জানে না আগুন লাগলো কিভাবে। কিছুই পড়েনি, শুধু সীমার দেহটা ছাড়া। তারপর থেকে ওই ওয়ার্ডটা বন্ধ। আমার হাত থেকে গেলাস পড়ে গেল। আমি তখন বলতে পারছিলাম না, কিন্তু জানতাম সেই ছায়ামূর্তিটা যেটা আমার দিকে এগিয়ে এসেছিল, যার মুখ ছিল না, পোড়া চুলের গন্ধ নিয়ে যার উপস্থিতি ঘরটা ভরে দিয়েছিল, সে ছিল সীমা, সেই মৃত নার্স। সেই ঘটনার পর থেকে আমি চেষ্টা করছিলাম সব কিছু ভুলে যেতে। দিনের বেলা রোগীদের কাজ আর ডাক্তারদের রিপোর্ট লেখার মধ্যেই ডুবে থাকতাম, কিন্তু রাত হলেই আবার মাথার ভিতরে ঘুরতে থাকতো সেই মুখহীন ছায়া, সীমা। ঝর্ণাদি বারবার বলতেন, ভুলে যাও সব। যাদের ছেড়ে দিতে হয় তাদের ঘাটাবে না, কিন্তু তুমি যদি বারবার তাদের ডাকো তারা সাড়া দেবে। এরপর এক রাতে হঠাৎই বিদ্যুৎ চলে যায়। হাসপাতালের পশ্চিম উইংয়ে, যেখানে সেই ওয়ার্ডটা ছিল, জেনারেটর চালু হলেও সেই দিকটায় আলো আসেনি। দায়িত্বে ছিলাম আমি আরেক ডাক্তার, নাম অনিক। অনেক হেসে বলল, চল না, দেখি ওদিকে কি হয়েছে, আবার ভূত ভূত করবে না যেন। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু ডিউটির চাপে পড়ে সঙ্গে যেতে হলো। করিডোর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি 5 নম্বর ওয়ার্ডের দরজাটা একটুখানি ফাঁকা, অথচ সেটা তো বন্ধ থাকা উচিত। তালা দেওয়া ছিল, সেটা আমি নিজে দেখেছি। আমি অনেককে থামতে বললাম, সে হাসলো, আরে চল।
কেয়ারটেকার কেউ হয়তো ভুলে খুলে রেখেছে। আমি ভিতরে ঢুকলাম খুব আস্তে আস্তে। এবার ভিতরটা একদম নিস্তব্ধ। হঠাৎ করেই আবার সেই পোড়া চুলের গন্ধ। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম সেই একই শেষ বেডটাই একটা মেয়ে বসে আছে। এইবার তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু সেই মুখটা যেন গলে গেছে। গালে চামড়া নেই, ঠোঁটের জায়গায় কেবল এক ফালি মাংস। চোখ দুটো সাদা। আমার দম বন্ধ হয়ে এলো। পিছনে ফিরতে গিয়ে দেখি দরজা বন্ধ, আবার বন্ধ, আর অনেক নেই। কোথায় গেল সে? একটা ফিসফিস আওয়াজ কানে এলো। তুমি আমার ঘরে এসেছিলে, এখন আর ফিরবে না। হঠাৎ করে ঘরের আলো নিভে গেল, আর একটা একটা করে বেডের পিছন থেকে বেরিয়ে আসতে লাগলো আরো ছায়ামূর্তি। সবার পরনে নাচের পোশাক। কেউ বিছানার পায়ের কাছে শুয়ে, কেউ জানালার বাইরে তাকিয়ে, কিন্তু কারোরই মুখ নেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে দরজার কাছে গেলাম, ধাক্কা দিলাম, ধাক্কা। দরজা খুলছে না। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, খুব কাছে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে ঘুরে দেখলাম সীমা এখন একেবারে সামনে। তার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা ঘর আর পোড়া চামড়ার গন্ধ। আমি জ্ঞান হারালাম। চোখ খুললাম হাসপাতালের বেডে। পাশে অনেক দাঁড়িয়ে। বলল, তুই কিভাবে ওই ঘরে গেলি? বুঝিনি ভাই, তোকে তো আমি পিছনে রেখে সামনে যাচ্ছিলাম। হঠাৎ দরজাটা খোলা দেখি তুই পড়ে আছিস। কেউ একজন যেন তোকে মেঝেতে শুয়ে রেখেছিল। কি ভয়ানক চেহারা ছিল রে তোর। মুখটা তখন। আমি কথা বলিনি। তারপর ইন্টার্নশিপ শেষ করে সেই হাসপাতাল ছেড়ে চলে এসেছি। কিন্তু রাত হলেই একটা পোড়া গন্ধ আমার বিছানার আশেপাশে ভেসে বেড়ায়। মাঝে মধ্যে ঘুম ভাঙে। হঠাৎ দেখি আমার ঘরের দরজা একটুখানি ফাঁকা। তখন আমি নিঃশ্বাস আটকে থাকি, কারণ আমি জানি যারা একবার সেই ঘরে যায় তারা আর কখনোই সম্পূর্ণভাবে ফেরে না। সীমা এখন আমার সঙ্গেই আছে। হয়তো সে আমার ঘরেই আছে। হয়তো আপনি যখন এই গল্পটা শুনছেন তখন সে আপনার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে চুপচাপ, পুড়ে যাওয়া চুলের গন্ধ ছড়িয়ে। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।